যেমন ধরো তুমি আসো কাজী নজরুল ইসলামের কথা, আজকে দেখা গেছে যে প্রায় শতকরা ধরতে পারো যে 70 জনই শিক্ষিত, 70 জনই শিক্ষিত। কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে ব্রিটিশ পিরিয়ডে কাজী নজরুল ইসলামের আমলে তখন হয়তো দেখা যাবে যে শতকরা 2-1 জন ছিল শিক্ষিত। তো ওই 2-1 জন যখন শতকরা শিক্ষিত, সেই অল্প শিক্ষিতের যুগে কাজী নজরুল ইসলাম পুরা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে তার চিন্তা চেতনাকে দিয়ে, পুরা ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছে তার লেখনীটাকে ব্যবহার করে। যার ফলে দেখা গেছে যে সেই কাজী নজরুল ইসলাম ওই যুগে যখন শিক্ষিত মানুষের খুব অভাব ছিল, তখন সে ছিল শিক্ষিতদের মধ্যে বিশেষ শিক্ষিত। বিশেষ শিক্ষিত হওয়া সত্ত্বেও তার 5 তলা বাড়ি থাকার কথা, দামি একটা প্রাইভেট কার থাকার কথা, এই সে অনেক কিছু থাকার কথা, কারণ যেহেতু সে অন্যান্যদের চাইতে যোগ্য ছিল। কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাইলাম, যে অভাবের তাড়নায় তার একজন সন্তান মারা গেল, সে সন্তানের লাশ রেখা সে এই প্রকাশক সেই প্রকাশকের দ্বারে দ্বারে ঘুরতেছে, তাকে কেউ টাকা দিচ্ছে না। তাহলে এইখানে আমরা তাকে কতটুকু ব্যর্থ ভাবতে পারি? কিন্তু আসলে কি সে ব্যর্থ? না না, সে ব্যর্থ। কারণ সে তো চাইছে সাহিত্যের মধ্য দিয়ে আমরা তাকে মনে রাখি, এবং আমরা তাকে মনে রাখছি। শুধু মনেই রাখছি না, যত দিন যাচ্ছে তার সাহিত্যের মানটা তত আরো উজ্জ্বল হচ্ছে। কারণ মানুষ শিক্ষিত হচ্ছে, মানুষ তার ব্যবহৃত শব্দের অর্থ জানতেছে। আজকে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে একজন মানুষ তার একটা কবিতার যে অংশটাই বুঝতে পারতেছে না, সে অংশটার সে সার্চ দিয়ে এটার অর্থটা বুঝতে পারতেছে। যতই বুঝতে পারতেছে ততই মানুষ কবি নজরুলের দিকে ঝুঁকতেছে। তাহলে আমরা তাকে কিভাবে ব্যর্থ ভাববো? সে তো পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে তালিকাভুক্ত, সেও একজন। তাহলে কাজী নজরুল ইসলাম যেমনভাবে ব্যর্থ না, তেমনিভাবে আমি মনে করি যে যে যেটা করতে চায় সে যদি সেটা সফল হয়, এখানেই তার সফলতা। না, ঠিক আছে কথা। এটাই ঠিক। যেহেতু ওই যে কাজী নজরুল ইসলামের সময় কিন্তু যে বলছেন না যে ওই তার সন্তানের লাশ রেখেও টাকা সংগ্রহ করতে পারছে না, সেই সময় কিন্তু সে ব্যর্থই ছিল মানুষের চোখে, কিন্তু উনার চোখে কিন্তু উনি ব্যর্থ ছিল। এবং এইখানে যে একটা বিষয়, যে কবি নজরুল যখন